Hello and welcome everyone to WBCS Helpline Topper Talks. আমি শুভায়ু ভট্টাচার্যি। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আজকের ভিডিওটা আমি যে বিষয়ের উপর বানিয়েছি বা যে বিষয় নিয়ে আমরা চর্চা করব আজকে, সেগুলি একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। তোমরা যখন তোমাদের ইন্ডিয়ান পলিটি সেকশনটা পড়ছো বা ইন্ডিয়ান পলিটি সেকশনটার উপর কোনো নোটস তৈরি করছো, তখন দেখবে যে অ্যাপার্ট ফ্রম কনস্টিটিউশনের বিভিন্ন ধারা, অ্যামেন্ডমেন্টস ইত্যাদি ইত্যাদি ছাড়াও একটা রিসেন্ট ট্রেন্ড হয়েছে যে তোমাকে একটা ওভারঅল তোমার একটা জ্ঞান বা তোমার ওভারঅল একটা নলেজ রিগার্ডিং মানে সার্টেন অ্যাসপেক্টস অফ হাউ দ্য কনস্টিটিউশন রানস, সেখানে কিন্তু তোমাকে টেস্ট করা হচ্ছে। এবং এই যে নতুন যে সংযোজন, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে জুডিশিয়াল ডকট্রিনস। আমরা অনেক সময় জুডিশিয়াল ডকট্রিনসগুলো, যে মেইন ডকট্রিনগুলো আমাদের জুডিশিয়ারি অ্যাপ্লাই করে, সেই মেইন ডকট্রিনসগুলোকে আমরা অনেক সময় ইগনোর করে যাই। বাট দ্যাট ইজ অলসো আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইয়োর ইন্ডিয়ান পলিটি সিলেবাস। তো সুতরাং আজকে আমি ছটা বা সাতটা এরকম কিছু ইম্পর্ট্যান্ট জুডিশিয়াল ডকট্রিনস তোমাদের সাথে আলোচনা করব। এই ডকট্রিনসগুলো কি, সেই ডকট্রিনসগুলো কেন এসছিল, তার ভিত্তিটা কি, এবং কোন এরকম কিছু ইম্পর্ট্যান্ট কেসেস যেখানে এই ডকট্রিনটা অ্যাপ্লাই করা হয়েছে, ল্যান্ডমার্ক কোনো জাজমেন্ট যেখানে এই ডকট্রিন অ্যাপ্লাই করা হয়েছে, বা কোনো জাজমেন্ট যেখানে এই ডকট্রিনটা প্রথম ইউজ করা হয়েছে, আমি সেগুলো ডিটেল করব। তো সুতরাং আজকের ভিডিওতে তোমাদের ইনফরমেশনটা বেশি, সুতরাং তোমরা আই উইল এক্সপেক্ট ইউ যে তোমরা একটা খাতা বা কলম নিয়ে তোমরা খুব স্লোলি এই ভিডিওটা দেখো। আচ্ছা, সো আর কোনো গৌরচন্দ্রিকা না করে আমি পুরোপুরি ডিসকাশনের মধ্যে যাই। আমি ডকট্রিন অফ বেসিক স্ট্রাকচারটা আমি আজকে বলবো না, বিকজ ডকট্রিন অফ বেসিক স্ট্রাকচার যারা ইন্ডিয়ান পলিটি সম্পর্কে অবগত, যারা মোটামুটি ইন্ডিয়ান পলিটি সম্পর্কে একটা ধারণা নিয়ে এসেছে, এবং আশা করি সবাই তা করেছে যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে এই ডকট্রিন অফ বেসিক স্ট্রাকচারটা অনেক জায়গায় এসছে। একে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কেস রয়েছে, সেগুলোতে বেসিক স্ট্রাকচার ডকট্রিনটা আসছে। আমি সুতরাং বেসিক স্ট্রাকচার ডকট্রিনটা নিয়ে আমি আর যাব না, আমি অন্য যে ডকট্রিনসগুলো সেগুলো নিয়ে আসছি। প্রথমটা আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ডকট্রিন অফ পিথ অ্যান্ড স্ট্রাকচার। এটা একটা ডকট্রিন, জুডিশিয়াল ডকট্রিন। প্রথমত পিথ অ্যান্ড স্ট্রাকচার মানে কি? পিথ বলতে এসেন্স বোঝায়, অনেক কিছুর মধ্যে যেটা সারমর্ম, সেটা হচ্ছে এসেন্স। সো পিথকে বলা হয়, পিথ আনাদার মিনিং অফ পিথ ইজ এসেন্স। পিথ অ্যান্ড স্ট্রাকচার, পিথ অ্যান্ড সাবস্টেন্স, ডকট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্স। সাবস্টেন্স হচ্ছে এসেনশিয়াল পার্ট অফ সামথিং। আচ্ছা, এই ডকট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্সটা কি? এই ডকট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্স হচ্ছে এমন একটি জুডিশিয়াল ডকট্রিন যেটা বলছে যে whenever there is a law and a conflict between the union and the state subject, যখনই there is a conflict between the union list and the state list, or একটা কোনো এরকম একটা ল প্রণয়ন করা হলো যেখানে দেখানো হচ্ছে যে নোবডি ইজ ভেরি শিওর যে এই লটা কার আয়ত্তে পড়ে, ইউনিয়ন সাবজেক্ট নাকি স্টেট সাবজেক্ট, এবং যার ফলে একটা কনফ্লিক্ট হচ্ছে। তোমরা জানো ইউনিয়ন স্টেট যে কনফ্লিক্টটা, সেটা আমাদের অরিজিনাল জুরিসডিকশনে পড়ছে সুপ্রিম কোর্টের। তো এইটা ডিটারমাইন করার জন্য যে একটা সার্টেন প্রভিশন সেটা স্টেটের আয়ত্তে পড়ছে না ইউনিয়নের আয়ত্তে পড়ছে, সেটা ডিটারমাইন করার জন্য দ্য সুপ্রিম কোর্ট অর দ্য জুডিশিয়ারি ইউজেস দ্য ডকট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্স। পিথ বলতে সেই যে লটা প্রণয়ন করা হলো তার সারমর্মটা কোন সাবজেক্ট রিলেটেড। আমি ধরো একটা ল প্রণয়ন করলাম যেটা হাই স্কুলের প্রভিডেন্ট ফান্ড রিলেটেড, হাই স্কুলের টিচারদের প্রভিডেন্ট ফান্ড রিলেটেড। এবারে তুমি বলতেই পারো যে এটা এডুকেশন সাবজেক্ট, সুতরাং এটা কনকারেন্ট লিস্ট, আবার এটা প্রভিডেন্ট ফান্ড রিলেটেড উইচ ইজ ইউনিয়ন সাবজেক্ট। এবারে যদি সেই আইনটা প্রভিডেন্ট ফান্ড রিলেটেড এসেনশিয়ালি হয়, নট রিলেটেড টু আদার পার্টস অফ এডুকেশন বাট প্রভিডেন্ট ফান্ড, তাহলে সেটা হয়ে যাচ্ছে বাই দ্য ভার্চু অফ দ্য ডকট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্স, সেটার কিন্তু এটা একটা ইউনিয়ন সাবজেক্ট। সো পিথ মানে এসেন্স অফ দ্য ল, আর সাবস্টেন্স হচ্ছে দ্য এসেনশিয়াল পার্ট অফ দ্য ল। আমি ধরো ওই সেম আইনটা, প্রভিডেন্ট ফান্ড রিলেটেড আইনটা করার সময় আমি দেখতে পারলাম যে কিছু
ক্লজেস চলে আসলো রিলেটেড টু দ্য লিভস অ্যান্ড অ্যাবসেন্সেস অফ টিচার্স। তো সেটা টিচিং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত, বাট সেটা কি একটা এসেনশিয়াল পার্ট অফ দ্য ল, নাকি সেটা প্রভিডেন্ট ফান্ড রিলেটেড কোনো একটা ইস্যুকে সলভ করার জন্য বা রিজলভ করার জন্য তাকে আনা হয়েছে? তাহলে দ্য এসেনশিয়াল পার্ট অফ দ্য ল আর দ্য এসেন্স অফ দ্য ল সেটা কি নিয়ে ডিল করছে, দ্যাট ইজ রিলেটেড টু দ্য ডক্ট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্স। এক্ষেত্রে বলে রাখি উল্লেখযোগ্য ডক্ট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্সের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট FN বালসারা ভার্সেস দ্য স্টেট অফ বম্বে, তখন মহারাষ্ট্র হয়নি, FN বালসারা ভার্সেস FR বালসারা ভার্সেস দ্য স্টেট অফ বম্বে। সেক্ষেত্রে যেটা হয় যে ওটা প্রহিবিশন রিলেটেড একটা ল ছিল, অর্থাৎ প্রহিবিশন বলতে লিকারের প্রহিবিশন রিলেটেড একটা ল ছিল, যেখানে একটা কনফ্লিক্ট অ্যারাইজ করেছিল, কারণ ওই লটা তো প্রহিবিশন রিলেটেড, কিন্তু এমন একটা প্রভিশন ছিল যেটা কাস্টমসের সাথে জড়িয়ে গেছিলো। কাস্টমস মানে তোমরা জানো টেরিটোরিয়াল যে ট্রানজ্যাকশনগুলো হয়, টেরিটোরিয়াল যে ট্রেড হয়, সেখানে যে ট্যাক্স লাগানো হয় সেটাকে কাস্টমস আমরা বলি। তো কাস্টমস রিলেটেড একটা কনফ্লিক্ট অ্যারাইজ করেছিল, তো সেখানে বলা হয়েছিল যে কাস্টমস তো একটা ইউনিয়ন সাবজেক্ট, কিন্তু দ্যাট ওয়াজ রেন্ডার্ড ইনভ্যালিড। কোর্ট বললো না, দিস ইজ এসেনশিয়ালি আ পার্ট অফ দ্য স্টেট সাবজেক্ট, কারণ এসেনশিয়ালি ইট ডিলস উইথ প্রহিবিশন, নট উইথ কাস্টমস। তো সেটা তোমাদের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট রিলেটেড টু দ্য ডক্ট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্স। এবারে আসছি নেক্সট, ডক্ট্রিন অফ সিভিয়ারেবিলিটি। এবারে ডক্ট্রিন অফ সিভিয়ারেবিলিটি কি বলছে? তোমরা যদি কনস্টিটিউশনকে ভালো মতন ফলো করো, তোমরা দেখবে আর্টিকেল 13 ক্লজ 1 clarifies যে if there is a law that is inconsistent with the provisions of part 3 of the constitution, part 3 অর্থাৎ fundamental rights, if there is a law that is inconsistent with the provisions of part 3 of the constitution, it will be declared null and void. সুতরাং part 3 of the provision এ ফান্ডামেন্টাল রাইটসকে যদি কোনো ল ইনফ্রিঞ্জ করছে, তাহলে সেই পার্টিকুলার পার্ট অফ দ্য লকে সিভিয়ার করে দেওয়া হলো, সিভিয়ার অর্থাৎ ব্রেক করে দেওয়া হলো। এবারে ডক্ট্রিন অফ সিভিয়ারেবিলিটির যে মূল আইডিয়াটা, সেটা হচ্ছে একটা লকে পুরোপুরি নাল অ্যান্ড ভয়েড না ডিক্লেয়ার করে তার যে একটা পার্ট যেটা কনফ্লিক্ট করছে ফান্ডামেন্টাল রাইটসের সাথে, সেটা সিভিয়ার করে দেওয়া। এবারে এই উল্লেখযোগ্য এর একটা লিগাল কেস রয়েছে যেটাকে বলা হয় RMDC ভার্সেস দ্য স্টেট অফ বম্বে। আবার স্টেট অফ বম্বে, RMDC ভার্সেস দ্য স্টেট অফ বম্বে। এখানে সুপ্রিম কোর্ট দ্য কোর্ট কিছু কিছু প্রিন্সিপালস লে ডাউন করেছিলেন, যার মধ্যে ওগুলো হচ্ছে ইয়ার্ড স্টিক্স ফর ডিটারমাইনিং ওয়েদার আ পার্টিকুলার ল ফিটস ইনটু দিস ডক্ট্রিন অর নট। সেটা কিভাবে, যে যখন একটা আইন প্রণয়ন করা হয়, সেই আইনের মধ্যে যদি কিছু ইনকনসিস্টেন্ট থাকে উইথ দ্য প্রভিশনস অফ পার্ট 3, সেটাকে আমরা সিভিয়ার করতে পারছি কিনা, করতে পারলে অন্য লটা বজায় থাকছে কিনা। তাহলে কি হবে, তাহলে আমরা যেটুকু পার্টটা বজায় থাকছে বা কনসিস্টেন্ট থাকছে সেটাকে আমরা নেব, যেটুকু পার্টটা কনসিস্টেন্ট থাকছে না সেটাকে আমরা বাদ দেব। যদি এরকম দেখা যায় যে দে আর পার্ট অফ দ্য সেম ল, they are inviolable inseparable parts of the same law, তাহলে গোটা লটাই will be declared null and void। এটা RMDC ভার্সেস দ্য স্টেট অফ বম্বে, RMDC ভার্সেস স্টেট অফ বম্বেতে কোর্ট এটা প্রণয়ন করেছিল। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কেস, সেটা হচ্ছে AK গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস। AK গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাসে কি হয়, সেকশন 14 অফ দ্য প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, তোমরা জানো প্রিভেন্টিভ ডিটেনশন কি, আর্টিকেল 22। প্রিভেন্টিভ ডিটেনশনের অ্যাক্টের সেকশন 14টা কোর্ট দেখলো যে দ্যাট ইজ ইনফ্রিঞ্জিং আপন পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। সুতরাং তুমি প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টটাকে রাখো, সেকশন 13টাকে রিমুভ করে দাও বা সিভিয়ার করে দাও। দ্যাট ইজ আনাদার ইনস্ট্যান্স ওয়ে দ্য ডক্ট্রিন অফ সিভিয়ারেবিলিটি ওয়াজ ইউজড, AK গোপালন ভার্সেস দ্য স্টেট অফ মাদ্রাস। আচ্ছা, এরপরে আমরা আসছি ডক্ট্রিন অফ ইক্লিপস। ডক্ট্রিন অফ ইক্লিপসটা কি? ইক্লিপস তোমরা জানো গ্রহণ। ইক্লিপসে যেটা হয়, একটা পার্টিকুলার ল, সেটা শ্যাডো, তার উপর শ্যাডো পড়ে যাওয়া, যেরকম গ্রহণের সময় হয়। এই শ্যাডোটা কেন পড়ছে? শ্যাডোটা পড়ছে, গ্রহণ কি চিরকাল থাকে তা নয়, গ্রহণ চলেও যায়, বাট ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম
সেই পার্টিকুলার লটার উপর শ্যাডো থাকে। এবার এটা কেন আনা হয়েছিল? এই জন্য আনা হয়েছিল, যখন আমাদের কনস্টিটিউশন প্রণয়ন হয় তখন দেখা যাচ্ছে যে সেই সময় অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যেসব কোর্ট বা যেসব কেসেস সাবজুডিস ছিল, বা অর্থাৎ যেসব কেসেস তখনও কোর্টের কাছে ছিল, সেই সব কেসগুলোর মধ্যে এমন অনেক প্রভিশনস ছিল যেটা আমাদের কনস্টিটিউশন আসার পরে, যেরকম পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, এগুলোর সাথে ভায়োলেট করছে। কারণ অবশ্যই তার আগে যে কেসেসগুলো ছিল সেগুলো তো চলছিল ব্রিটিশ শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে, সেটা চলছিল ব্রিটিশ আইন প্রণয়নের মধ্যে দিয়ে। কিন্তু যখন কনস্টিটিউশন প্রণয়ন করা হলো, দেখা যাচ্ছে যে এরকম কিছু কিছু মানে ল ইটসেলফ দ্যাট ইজ ইনকনসিস্টেন্ট উইথ দ্য নিউ কনস্টিটিউশন। তাহলে সেটার কি হবে? সেখানে সুপ্রিম কোর্ট আবার আর্টিকেল 13 ক্লজ 1 চলে আসছে, যেখানে আপহোল্ড করা হলো যে ইফ আ পার্টিকুলার ল is inconsistent with part 3, it is going to be declared null and void from this moment onwards. ঠিক আছে? সুতরাং ডক্ট্রিন অফ ইক্লিপস সেই ধরনের আইনের কথা বলে, যেই আইন আগে কোনো একটা রেট্রোগ্রেসিভ অ্যাক্টের আন্ডারে সেই আইনটা রয়েছে, বা সেই লেজিসলেটিভ প্রভিশনের আন্ডারে সেই আইনটা রয়েছে যেটা ইজ ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন দ্য মোমেন্ট ইট কামস ইন টু ফোর্স, স্পেশালি উইথ পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, এবারে ডক্ট্রিন অফ ইক্লিপস, আমি যেরকম বললাম চির সময় ইক্লিপস থাকে না, মাঝে মাঝে ইক্লিপস চলেও যায়, সেরকমই সুপ্রিম কোর্ট কিন্তু এটা অ্যাকনলেজ করলো যে ডক্ট্রিন অফ ইক্লিপস মিনস দ্যাট আ পার্টিকুলার প্রভিশন ইজ লাইং ইন আ ডরম্যান্ট স্টেট। পুরোপুরি উবে যাচ্ছে না, ইট ইজ লাইং ইন আ ডরম্যান্ট স্টেট, অর্থাৎ কিছু কিছু সময় এটা প্রণয়ন করা যেতেই পারে। খুব ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবে, কিছু কিছু সময় প্রণয়ন করা যেতে পারে। ফর এক্সাম্পল, ফান্ডামেন্টাল রাইটস তো সিটিজেন্সের ক্ষেত্রে, ফান্ডামেন্টাল রাইটস তো এলিয়েন্সের ক্ষেত্রে না। সুতরাং এলিয়েন্স রিলেটেড যদি কোনো ডক্ট্রিন থাকে, কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস যেমন পুরোপুরি সিটিজেন্সের, তাহলে সেক্ষেত্রে এলিয়েন যারা বা নন সিটিজেন্স যারা, তাদের উপর কি আর সেই প্রভিশনসগুলো অ্যাপ্লাই হবে না? সেটা কিন্তু কোর্ট বলছে ইট ক্যান বি অ্যাপ্লাইড। সুতরাং ডক্ট্রিন অফ ইক্লিপস মাথায় রাখতে হবে যে ডক্ট্রিন অফ ইক্লিপস ইজ a provision that enables a particular provision, a legal provision, to lie in a dormant state. আচ্ছা, তার একটা ফেমাস কেস কি? তার একটা ফেমাস কেস আমরা দেখতে পারি, again, FN Balsara versus State of Bombay. The court declared section 13B of the Bombay Prohibition Act of 1949 as void because it violated article 19(1). The court again held that only the part of the statute that is violative of part 3 is inoperative and not the whole statute. এই যে আরেকটা আমরা ডক্ট্রিন এর পরেই আসবো, সেটা হচ্ছে দ্য ডক্ট্রিন অফ হারমোনিয়াস কনস্ট্রাকশন। হারমোনিয়াস কনস্ট্রাকশন বলছে যে ইফ দের ইজ মানে ইফ ইট ইজ পসিবল ফর দ্য কোর্ট টু ডিটারমাইন দ্যাট এনি ওয়ান পার্টিকুলার প্রভিশন ক্যান বি রিমুভড, one particular provision can be removed but the entire law need not be removed, it can be in operation, tahole the court will actually apply the principle of harmonious reconstruction, সামঞ্জস্য, harmonious reconstruction by balancing out, হ্যাঁ, পুরোপুরি সেটাকে নাল অ্যান্ড ভয়েড না করে। আবার কিছু কিছু প্রভিশনস যদি কন্ট্রাডিক্টরি থাকে, একটা পার্টিকুলার লয়ের দুটো প্রভিশন ধরো কন্ট্রাডিক্টরি, সেই কন্ট্রাডিকশনটাকে কতভাবে রিজলভ করা যেতে পারে, সেই কন্ট্রাডিকশনের জন্য পুরো কেসটাকে বাতিল না করে বা পুরো আইনটাকে বাতিল না করে ট্রাই অ্যান্ড এনগেজ ইন আ হারমোনিয়াস রিকনস্ট্রাকশন অফ দ্য ল, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ হারমোনিয়াস রিকনস্ট্রাকশন। আমরা আরেকটা ডক্ট্রিনে আসবো, সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ ল্যাচেস। ডক্ট্রিন অফ ল্যাচেস বলছে যে এরকম দেখবে কিছু কিছু কেসেস থাকে, যে কেসেসগুলো অনেক দিন পরে কোর্টের কাছে আসে, 10 years, 5 years, 6 years। তো ডক্ট্রিন অফ ল্যাচেস ওয়াজ অ্যাপ্লাইড ইন অর্ডার টু এনশিওর যে একটা টাইম পিরিয়ড করে দেওয়া হোক, যে আফটার উইচ দ্য কোর্ট ইজ নট বাউন্ড টু লেজিসলেট অন দ্যাট অর দ্য কোর্ট ইজ নট বাউন্ড টু রুল অন দ্যাট পার্টিকুলার ইস্যু। এটা কেন করা হয়েছিল? আমরা জানি আজকের দিনে একটা কনসেপ্ট আসছে স্পিডি জাস্টিস, রাইট টু স্পিডি জাস্টিস, রাইট টু স্পিডি ট্রায়ালস। এটা কিন্তু তোমার রাইট, ইন্ডিভিজুয়াল রাইট, তোমার রাইট টু স্পিডি ট্রায়ালস।
কিন্তু তার সাথে সাথে একটা করেসপন্ডিং রেসপন্সিবিলিটি আছে আমার টু বি ভিজিলেন্ট, টু বি অ্যাওয়্যার অফ মাই রাইটস। এই অ্যাওয়ারনেস বা ডিউটিটাকে গুরুত্ব দেওয়ার জন্য ডক্ট্রিন অফ ল্যাচেস প্রণয়ন করা হয়, এবং ডক্ট্রিন অফ ল্যাচেস বলে যে ইফ দ্যার ইজ আ ডিলে, আ সিগনিফিক্যান্ট ডিলে, তাহলে কিন্তু দ্য কোর্ট ইজ নট বাউন্ড। এবারে সিগনিফিক্যান্ট ডিলেটা কি, জাস্টিস হিদায়াতুল্লাহ খুব ভালো এটার একটা প্রভিশন এনেছিলেন যে দ্য ডিলে ক্যান বি